গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে এখন এই ভিডিওতে বেশ কতগুলো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ফার্স্ট যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাউসফুল 5, যেটা একটা মাল্টি স্টারার সিনেমা, কমেডি জনারের সিনেমা, এবং এটা হাউসফুল ফ্র্যাঞ্চাইজির 5th ইনস্টলমেন্ট। এবং এই সিনেমাটার একটা টিজার আজকে লঞ্চ করা হয়েছে। আমরা অনেকদিন ধরে শুনছিলাম যে সিনেমাটা শুটিং হচ্ছে, এবং কিছুদিন আগেই সিনেমার যে ডিরেক্টর সাজিদ নাদিয়াদওয়ালা তিনি একটা ফটো পোস্ট করে জানিয়েছেন যে শুটিং কমপ্লিট হয়ে গেছে। তো এই সিনেমাটার টিজার এসছে এবং এই সিনেমাটা জুন মাসে রিলিজ করবে। তো টিজারটা আমার কেমন লাগলো, তো ফার্স্ট যদি বলি, দেখুন এটাকে মানে টিজার বলা চলে না, এই সিনেমাটার গল্পটা আমরা প্রত্যেকেই জানতাম যে একটা ক্রুজ রয়েছে, সেই ক্রুজের মধ্যে অক্ষয়, রিতেশ এবং বাকি যারা স্টার কাস্ট দেখা যায়, ডিনো মরিয়া, অভিষেক বচ্চন, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, জনি লিভার, চাঙ্কি পান্ডে, এরা সব গেছে এবং সেখানে একটা মার্ডার হয়ে যাচ্ছে, এবং সেই মার্ডারটার ইনভেস্টিগেশন করার জন্য আসছে সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ, তারা দুজন হচ্ছে পুলিশ। এবং নানা পাটেকারের ক্যারেক্টারটা কী সেটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং জিনিস থাকবে নানা পাটেকারের ক্যারেক্টারটা নিয়ে। তো মোটামুটি সেই জিনিসটার একটা ছোটো আভাস দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার যারা যারা রয়েছে তাদের ইন্ট্রোডিউস করা হয়েছে, এর বাইরে আর কিছু কিন্তু টিজারটার মধ্যে নেই। এবং এখানে একটা গান দেওয়া হয়েছে লালপাড়ি বলে, যে গানটা বেশ আমার খুব একটা খারাপ লাগলো না গানটা শুনতে, গানটা ভালোই লাগছে। ওভারঅল কিন্তু আলাদা করে কিছু বলার নেই। ডিনো মরিয়াকে ভালো লাগছে অনেকদিন পরে তাকে মেন স্ট্রিম সিনেমায় দেখে, এবং ফারদিন খান তারও কিন্তু কমিক টাইমিং খুব ভালো, যারা তার আগে হে বেবি বা অনেক কমেডি সিনেমা সে করেছে, সেগুলো যারা দেখেছো তারা জানো, মাস্তি এই টাইপের অনেক কমেডি সিনেমা তারা সে কাজ করেছে। তো তার কমিক টাইম ভালো এবং তাকেও এখানে দেখে ভালো লাগছে। নায়িকাগুলোকে নিয়ে আমি একেবারে ডিসঅ্যাপয়েন্টেড, কারণ যে করা নায়িকা এখানে আছে কেউই মানে আপনি নট আ কাপ অফ টি। এই টাইপের কমেডি সিনেমাগুলো মেনলি যারা মেল লিড তাদের উপরেই মাউন্ট করা হয়, কারণ দেখছি যারা যারা অক্ষয় কুমার, রিতেশ, দেন জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, এরা প্রত্যেকেই কিন্তু কমেডিতে খুব ভালো। তাদের জনি লিভার আছে, চাঙ্কি পান্ডে আছে, প্রত্যেকেই কিন্তু কমেডি। তো এই সিনেমাগুলো মধ্যে রঞ্জিত আছে, এই সিনেমাগুলো মেনলি এই মানে মেন লিডদের ওপরেই কিন্তু মাউন্ট করা হয়, ঠিক আছে। কারণ দেখুন এখানে যারা যারা ওমেন লিডে আছে, কে জ্যাকলিন ফার্নান্ডেজ মানে একেবারে বেকার, তস্য বেকার, নার্গিস ফাকরি আর একজন বেকার, চিত্রাঙ্গদা সিং, এবং আরও দুজন নতুন অভিনেত্রী রয়েছে। তো প্রত্যেকেই ফালতু, আপনি এটা প্রত্যেকেই জানেন। তো এটা ওমেন সেন্ট্রিক ছবি নয়, মেনলি নায়কদের ওপরে এই সিনেমাগুলো মাউন্ট করা হয়, অ্যান্ড এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো বললাম আমার এই টিজারটা মোটামুটি টিজার নয়, মানে জাস্ট ক্যারেক্টার ইন্ট্রোডাকশন, এটা মোটামুটি ভালোই লেগেছে, গানটা ভালো লাগছে। তো দেখা যাক আগামী দিনের টিজার ট্রেলার আসবে সেগুলো কেমন হয়। সেকেন্ড যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জকের ধন সিরিজের একটা সিনেমা আসতে চলেছে, থার্ড ইনস্টলমেন্ট প্রবাবলি এটা, সেটা হচ্ছে সোনার কেল্লায় জকের ধন, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে হচ্ছে পরমব্রত, গৌরব চক্রবর্তী এবং আমাদের কোয়েল মল্লিক। তো যারা এই হেমেন্দ্র কুমার রায়ের এই বিমল কুমার সিরিজ পড়েছেন তারা জানেন আসলে এই বিমল কুমার সিরিজ কী লেভেল, আর আমাদের বাংলা ইন্ডাস্ট্রি এই সিরিজ নিয়ে কী করছে, মানে জাস্ট বেকার। আমার তো একদমই ফালতু লাগলো। মানে দেখুন আমি বলছি না যে এই জকেরদান সিরিজের মেকিং ফালতু বা এই সিনেমাটা ফালতু, কিন্তু বিমল কুমার সিরিজকে দিয়ে এইরকম জকেরদার মানে সেই একটা মার্ডার হচ্ছে, এই হচ্ছে, সেই এর পেছনে পড়েছে ওর পেছনে, কিন্তু বিমল কুমার সিরিজ কিন্তু আসলে এটা নয়। বিমল কুমার সিরিজে কী আছে, অ্যামাজন অভিযান করছে, বিমল কুমার সিরিজ অভিযান করছে হচ্ছে সেই পাপুয়া নিউ গিনিতে, এই টাইপের হিমালয় অভিযান করছে, এই টাইপের হচ্ছে বিমল কুমার সিরিজ, আন্টার্কটিকা অভিযান করছে, এই টাইপের হচ্ছে বিমল কুমার সিরিজ। আর সেখানে এই সেই বোমকেস ফেলুদা টাইপের সেই খুনের রহস্য সন্ধানের মতো করে দিয়েছে পুরো সিনেমাগুলোকে, ঠিক আছে। ইভেন এই জকের ধন সিরিজের একটা পার্ট আছে যেটা হচ্ছে আপনার ইয়েতে আফ্রিকা জকের ধন, সেইগুলো তো করতে পারে নাথিং। জকের ধন 2 যেটা প্রবাবলি আফ্রিকা জকের ধন, এইটার পার্ট আছে হেমেন্দ্র কুমার রায়, সেটাও করছে না। এইখানে এই যে সোনার কেল্লায় জকের ধন, এইগুলো মানে আমার মানে একেই এখন আজকালকার দিনে এই ফেলুদা, একেন বাবু, তারপর আপনার বোমকেস, এইসব দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে। এত মানে জিনিসের যদি বেশি ওভারডোজ হয়ে যায় তাহলে সেই জিনিসটা খারাপ হয়ে যায় না, দেখে দেখে মাথা খারাপ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার এই বিমল কুমার সিরিজকেও সেই জিনিসে রূপান্তরিত করার কোনো মানে হয় বলে আমার মনে হয় না। তো ওভারঅল আমি জিনিসটা নিয়ে একদমই এক্সাইটেড না, বলছি না যে জিনিসটা খারাপ হয়েছে, বাট আই এম নট এক্সাইটেড। আমি বিমল কুমার যা আমি পড়েছি, আমি এর থেকে অনেক বেশি কিছু ডিজার্ভ করি বিমল কুমার থেকে। এই টাইপের একটা খুনে তদন্ত করা, কারণ বিমল কুমার নট ডিটেকটিভ, তারা হচ্ছে অ্যাডভেঞ্চার করতে তারা ভালোবাসে, ঠিক আছে। সেই টাইপের জিনিস তাদের থেকে আমরা চাই, ঠিক আছে। এখানে আমার কিছু জিনিস ভালো লাগে, পরমব্রত অ্যাকশন করছে, ওই সব জিনিসগুলো ভালো লাগছে। আবার দেখা যায় কি সাসপেন্স থ্রিলারগুলো কীরকমভাবে কী তারা তৈরি করে সেটা কিন্তু দেখার বিষয় হবে। এরপরে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিতকে নিয়ে।
তো আমরা প্রত্যেকে জানি জিদ্দা লাস্ট আমরা দেখেছিলাম হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেটা খুবই প্রশংসা পেয়েছিল যেখানে তার কাজ, এবং তারপরেই আমরা শুনতে পাচ্ছিলাম যে জিদ্দা মুম্বাইতে শিফট করেনি, মানে টেম্পোরারি শিফট করেছে, সেখানে একটা অ্যাপার্টমেন্টও কিনেছে। এবং এখন যেটা জানা যাচ্ছে যে মুম্বাইতে জিদ্দার কাছে অনেকগুলো স্ক্রিপ্ট কিন্তু পাঠানো হয়েছে, হিন্দি সিনেমার স্ক্রিপ্ট, এবং যেখানে একটা স্ক্রিপ্ট মোটামুটি ফাইনাল হয়ে গেছে, যেখানে একটা বড় হিন্দি কমার্শিয়াল সিনেমা একজন বড় স্টারের সঙ্গে জিদ্দায় কিন্তু সেকেন্ড লিড হিরো হিসাবে কিন্তু অফার দেওয়া হয়েছে। এবং এখন এটা অফিসিয়ালি জানা হয়নি যে জিদ্দা সেটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না, বাট করতেও তিনি পারেন, ঠিক আছে। তো দেখা যাক সেটা কী হয়। এরা বলে রাখি, এর আগেও কিন্তু আজাদ, অজয় দেবগনের যে সিনেমাটা ছিল, সেই সিনেমাটা কিন্তু অজয় দেবগনের ক্যারেক্টারটা কিন্তু এর আগে জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, বাট জিদ্দা সেই সিনেমাটা করেননি। এবং এর আগে বহু সিনেমাতে তাকে অ্যাপ্রোচ করা হয়েছে, এবং জিদ্দা নিজের কেরিয়ারের প্রথম দিকেও কিন্তু হিন্দি সিনেমাতে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময় কোনো কারণে হয়নি। এছাড়া বাংলাতে জিৎকের পরবর্তীতে রায়ান রাফির লায়ন এবং বস 3তে আমরা দেখতে পেতে চলেছি। তো এর মধ্যে কিন্তু এটা খুবই একটা এক্সাইটিং আপডেট যে জিদ্দাকে আমরা হিন্দি সিনেমাতে যদি দেখতে পাই, তাহলে কিন্তু খুব একটা ভালো আপডেট হতে পারে আমাদের বাঙালি অডিয়েন্সের জন্য। এবং আজকে শেষ যে বিষয় নিয়ে কথা বলে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা আজকে রিলিজ করেছে, মানে 1 মে রিলিজ করেছে। তো এই সিনেমাটার প্রথম দিন রেসপন্স কেমন গেল? তো দেখুন, আমাদের কাছে সেরকম তো কোনো এক্স্যাক্ট ডেটা বা কিছু নেই। আমি কালকে রাত্রেবেলা যেরকম আমি শাস্ত্রী ও সন্তানের সময় করেছিলাম যে বুক মাই শো থেকে কলকাতা বা যেসব জায়গায় রিলিজ করেছে প্রত্যেকটা হলে কটা করে টিকিট বিক্রি হয়েছে, সেই অনুসারে আমি কালকে রাত্রেবেলা দেখেছিলাম কলকাতা টোটাল 34টা সিনেমা হলে রিলিজ করেছে, 54টা শো পেয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কালকে রাতের কথা বলছি আমি, একদম অথেন্টিক বলতে পারেন যে 2,47,000 টাকা কিন্তু অ্যাডভান্স বুকিং কালকে শুধু কলকাতার ওই 34টা সিনেমা হল থেকে হয়েছিল। মানে বুক মাই শোতে যদি আপনি কলকাতা বলে সার্চ করেন, যে সিনেমা হলগুলো আসবে সেই সব সিনেমা হল 34 সিনেমা, সেখান থেকে টোটাল 2,47,000 টাকা কিন্তু অ্যাডভান্স সেল হয়েছিল। এবং আজকের দিনের কথা যদি বলি, আজকের দিনে কিন্তু সিনেমাটা 3টে ফিল্ম ফার্স্ট এবং একটা হাউসফুল শো দিয়েছে, যদিও এই রেসপন্সটা বিলো দ্য অ্যাভারেজ। তো বাট আমি যতদূর রিভিউ, এখনও সবার রিভিউ দেওয়া হয়নি, আমি যত রিভিউ দেখলাম ইউটিউবে, মোটামুটি সবাই মিক্স টু পজিটিভ রিভিউ দিচ্ছে। সিনেমার মেকিং এবং পারফরমেন্স নিয়ে অনেক কথা বলছে, ভালো কথা বলছে। তো দেখা যাক আগামী দিনে কীরকম কী হয় সিনেমাটা। বাট আমার যতদূর মনে হয় যে সিনেমাটা নিজের প্রথম দিনে ওই শাস্ত্রী বা কাবুলিওয়ালা যেরকম ওপেনিং নিয়েছিল 6 থেকে 7 লাখ রেঞ্জে, ওরকম রেঞ্জে ওপেনিং নেবে, এবং তারপর ওয়ার্ড অফ মাউথের উপর ডিপেন্ড করে। আর এটা স্বাভাবিক ছিল, কারণ এই সিনেমার কোনো প্রমোশন হয়নি। মিঠুন চক্রবর্তী বড় স্টারকে নিয়ে সিনেমা যদি করা হয়েছে, তাতে যদি একটা মানে মিনিমাম প্রমোশন না হয় তাহলে তো কিছু বলার নেই না। তো প্রমোশন একদম 0 লেভেলের প্রমোশন হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা অবশ্যই বিলো দ্য অ্যাভারেজ ওপেনিং, বাট দেখা যাক সামনের দিনে ওয়ার্ড অফ মাউথ কেমন হয়, এবং সেই ওয়ার্ড অফ মাউথের জন্য কতটা কী হয়। এবং আপনাদের জন্য জানি রাখি, আমি 3 তারিখ সিনেমাটা দেখতে যাব, বাড়িতে যাব 3 তারিখ সকালে, তো 3 তারিখে বিকেলে সিনেমাটা দেখবো, পরে 3 তারিখ রাতে, এবং নয়তো 4 তারিখ সকালে রিভিউ আসবে। একটু দেরি হয়ে গেলে এবার নয়তো আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখি, আপনার প্রত্যেকে জানেন। এবার আমি যেখানে আছি এখানে কোনো হল নেই আশেপাশে, তাই দেখতে পারিনি, তো সেই জন্য সরি। বাট আমি চেষ্টা করবো পার ডে এরকম অ্যাডভান্স বুকিং কীরকম কী হচ্ছে সেটার একটা রিপোর্ট আপনাদের কাছে দেওয়ার। তো প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।